আমাদের আজকের প্রতিবেদনের শিরোনাম হচ্ছে মালেমা আর ভারতীয় বর্ণবিদ্বেষ। মালেমা একজন দক্ষিণ আফ্রিকা দেশের বিশেষ জনপ্রিয় নেতা। তিনি মনে করেন ভারতীয়রা তারা বর্ণবিদ্বেষী। এই প্রসঙ্গে কিছু বলার আগে দুটো সংবাদ যেটা অনেকদিন আগে পরিবেশিত হয়েছিল সে সম্বন্ধে সংক্ষিপ্ত একটা তথ্য আমরা এখানে রাখছি। প্রথমত জাপান সম্বন্ধে কয়েক বছর আগে জাপান সংক্রান্ত কোনো একটা সংবাদে প্রকাশ করা হয়েছিল যে তাদের প্রাথমিক স্কুলে ছেলেমেয়েরা পশ্চিমী ধাঁচের পিৎজা আর বার্গার আর চপস্টিক তার বদলে তারা কাঁটা চামচ ব্যবহারের দিকে বেশি আগ্রহী হয়ে উঠেছে। এই সংবাদের সূত্র ধরে বিষয়টা নিয়ে তাদের পার্লামেন্টে আলোচনা হয়। জাপানের রাজনৈতিক সম্প্রদায়ের উদ্যোগে সর্বসম্মতিক্রমে সরকার নির্দেশ জারি করে যে স্কুলের বুনিয়াদি আর প্রাথমিক পর্যায়ে জাপানি খাবার আর চপস্টিক ব্যবহারের জন্য যেন সব রকম সুপরিকল্পিত পদক্ষেপ নিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। নির্দেশের সাফল্য সুনিশ্চিত করবার জন্য সমস্ত আর্থিক সাহায্যের সাথে সামাজিক আর সরকারি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। দ্বিতীয় সংবাদটি ইটালি সম্বন্ধে। প্রথমটা আমরা দেখালাম জাপান সম্বন্ধে। জাপান তাদের সংস্কৃতি বজায় রাখবার জন্যে কত উদ্বিগ্ন সে বিষয়ে আগের তথ্যচিত্র। এবারে ইতালি সম্বন্ধে আরেকটা তথ্যচিত্র। সেখানে বলা হচ্ছে সম্প্রতি ইতালীয় সরকার একটা আইন জারি করেছে। আইন অনুসারে কোনো ইতালীয় সরকারি দস্তাবেজে বিদেশি বিশেষ করে ইংরেজি শব্দ ব্যবহার করা নিষিদ্ধ। এই আইন যদি কেউ ভাঙে সেই দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিকে 1,25,00,000 টাকা পরিমাণ পর্যন্ত জরিমানা করা হবে। সংবাদের গুরুত্ব বিষয়বস্তু নিয়ে ততটা নয় যতটা সংবাদের অন্তর্নিহিত অর্থটা নিয়ে। জাপান আর ইতালীয় সরকারের আক্রমণাত্মক প্রতিক্রিয়াটা তাদের চিন্তাধারার প্রতিফলন নয় কি? তারা যেন মনে করছে এটা তাদের সংস্কৃতি আর সমাজের মজ্জার উপরে হামলা। যথাসময়ে এর মোকাবিলা না করলে হামলার কবলে পড়ে তাদের মানব সম্পদের গুণগত মান তছনছ হয়ে যেতে পারে। যেহেতু মানব সম্পদ একটা জাতির মেরুদণ্ড, তার ভাষা সংস্কৃতির ওপরে হামলা না ঠেকালে জাতির অস্তিত্বই বিপন্ন হতে পারে। এই মূল্যবোধ আছে বলেই বিজাতীয় ভাষার অনুপ্রবেশকে এক বিশেষ দৃষ্টিতে দেখছে বলেই তাদের প্রতিকারের ধরনটাও বিশেষ ধরনের হওয়াটাই স্বাভাবিক। তাদের রাজনৈতিক নেতৃত্ব সমস্ত জাতিকে সংগঠিত করে কোমর বেঁধেছে এই হামলার মোকাবিলা করার জন্য। তারই সমান্তরালে ভারত আর দক্ষিণ এশিয়া অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান আর অন্যান্য ছোট ছোট দেশগুলি তাদের দিকে একবার চোখ ফিরিয়ে নিরপেক্ষভাবে একই পটভূমিকায় তাদের সমাজ আর সরকারের প্রতিক্রিয়া দেখা যাক। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানুষ এখন যা কিছু নিজের তাকে সম্পূর্ণ বর্জন করে অন্ধভাবে ইংরেজি যাদের মাতৃভাষা তাদের নকল করার মানসিকতায় মজে আছে। ইংরেজি ভাষা শুধু নয়, যাদের মাতৃভাষা ইংরেজি তাদের খাওয়া দাওয়া, চাল চলন, কথাবার্তা, এমনকি তাদের চেহারা, চোখ, মুখ, চুলের রং নকল করার প্রবণতা সমাজে ব্যাপক আর গভীর। দেশগুলির শাসক সম্প্রদায়ের মজ্জায় ঢুকেছে কালোর বিরুদ্ধে গভীর ব্যাপক পক্ষপাতিত্ব। সমাজ তার নিজের সংস্কৃতি আর ঐতিহ্য থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে যে মানুষ নিজের কাছে নিজের সব কিছুই বর্জনীয় আর ইংরেজি এবং ইংরেজিপনার সব কিছুই গ্রহণীয় মনে হয়। ভারতীয় শহুরে সমাজে ছেলের জন্যে কনে খোঁজার বিজ্ঞাপন কেমন হয় তার একটা নমুনা দেখুন। বিজ্ঞাপনের ভাষা ইংরেজিতে খোঁজ করা হচ্ছে খুবই ফর্সা কনভেন্টে পড়া কনে। একটা উদাহরণ দেয়া যাক। ভারতীয় মিডিয়াতে ছেলের সম্বন্ধ খোঁজার বিজ্ঞাপনে ফলাও করে লেখা থাকে কনভেন্ট এডুকেটেড ফেয়ার স্কিন ব্রাইড। কালো মেয়ের বিয়ে দেয়া বাপ মায়ের পক্ষে দুঃসাধ্য উদ্যোগ। দক্ষিণ এশীয় দেশগুলির দূরদর্শনে ছায়া ছবি আর বিজ্ঞাপন দেখলে মনে হয় সেখানে কালো চামড়ার মানুষের কোনো অস্তিত্বই নেই। ছায়াছবিতে খলনায়ক, ভিখারি, ঝি চাকর বা শ্রমিক কৃষকদের ভূমিকায় যারা থাকে তাদের চেহারা কালো দেখানো হয়। এই সূক্ষ্ম অথচ গোড়া বর্ণবিদ্বেষী মানসিকতার সংস্কৃতি শত শত বছর ধরে সমাজে শিকড় গেড়েছে। আজ তার প্রভাব সমাজে অনেক বেশি গভীর, অনেক বেশি ব্যাপক। কালো
কিংবা বাদামি গায়ের রঙকে সাদা করবার ডাহা মিথ্যা লোভ দেখিয়ে ফেয়ার অ্যান্ড লাভলি নামে এক মলমে রমরমা ব্যবসা চালানো হচ্ছে সারা দক্ষিণ এশিয়া আর আফ্রিকা জুড়ে। কয়েকজন রসিক ভোক্তা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে ঘোষণা করেছেন 3 বছর ধরে ফেয়ার অ্যান্ড লাভলি মলম মাখিয়েও তাদের মহিষকে এক ফোঁটা সাদা করতে পারেনি। সরকারের নাকের ডগায় এই মলম লক্ষ কোটি টাকার ব্যবসা ফেঁদে বসেছে। সমাজে যারা কর্তৃত্ব করে থাকে তারা বর্ণবিদ্বেষের অস্তিত্বকে স্বীকারই করে না। এই বিষয়ে সমাজের কোনো স্তরে কোনো আলোচনাও হয় না। জাপান আর ইতালীয় সরকারের চিন্তাধারার আভাস দিয়ে প্রতিবেদন শুরু করা হয়েছে। তাদের প্রতিক্রিয়ার সাথে ভারত আর দক্ষিণ এশীয় দেশগুলোর সরকার আর সমাজের চিন্তাধারার ফারাকটা লক্ষ্য করবেন। ভারত সম্বন্ধে যা বলা হলো এটাও তো জাতির সংস্কৃতির ওপরে হামলা। একটা প্রজন্মকে নিজের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি বিষয়ে পুরোপুরিভাবে পরিচিত না করে অপরের ভাষা, সংস্কৃতি, জীবনযাত্রার প্রভাবে আর প্রচারে মশগুল হয়ে থাকতে দিলে সেই জাতির মানব সম্পদের উৎকর্ষ আর সমৃদ্ধির পথ রুদ্ধ হতে বাধ্য। জাপান আর ইতালীয় সরকারের নেতৃত্ব স্পষ্টতই জানে, বোঝে যে তাদের জনসম্পদের গুণগত মানের উপরেই জাতির ভবিষ্যৎ নির্ভর করে। জাপানে শিশুদের নিজস্ব সংস্কৃতি বজায় রাখার তাগিদেই জাপানি সরকারের এমন প্রতিক্রিয়া। ইতালিতে নিজস্ব ভাষাকে বাঁচিয়ে রেখে ভাষা আর ভাষাভাষীর সমৃদ্ধিকে সুনিশ্চিত করার তাগিদেই তাদের এই ধরনের আইন প্রণয়ন। বিগত 80 বছরে সারা দুনিয়ায় যে অভাবনীয় শিল্প বিপ্লব ঘটেছে, বিশেষত প্রযুক্তির ক্ষেত্রে, তাতে ভারত আর দক্ষিণ এশিয়া দেশগুলির 150 কোটি জনগণের সস্তার মজদুরি ছাড়া আর কোনো ভূমিকা নেই। তার মূলত দুটো কারণ। প্রথমত, প্রশিক্ষণ বা স্কুলিং। এই দেশগুলোর জাতীয় শিক্ষা ইঙ্গো আমেরিকান এঁটো চাটা শিক্ষা। দেশের জল, হাওয়া, মাটির থেকে বিচ্ছিন্ন। পশ্চিমের এই এঁটো চাটা শিক্ষা বিদেশের বাজারে সস্তার মজদুর রপ্তানির কাজে লাগতে পারে, জাতি গঠনে কোনো কাজেই আসতে পারে না। এই কারণেই ভারত আর দক্ষিণ এশিয়ার বিশাল জনসম্পদ জগতের প্রযুক্তি বিপ্লবে কোনো অবদানই রাখতে পারেনি এবং যতদিন এই ব্যবস্থা চলবে পারার সম্ভাবনাও নেই। দ্বিতীয়ত, জাতিকে দুনিয়ার বাজারে সমানে সমানে মোকাবিলা করবার যোগ্যতা অর্জন করাতে হলে রাজনৈতিক সদিচ্ছা আর নেতৃত্বের, অর্থাৎ পলিটিক্যাল উইল অ্যান্ড লিডারশিপ একান্ত প্রয়োজন। যে নেতৃত্ব ভারতের শিক্ষা ব্যবস্থাকে দেশের জল, হাওয়া, মাটির সাথে জুড়ে দেবার সংকল্প নিয়ে কাজে নামবে, ভারত আর দক্ষিণ এশিয়ার দেশগুলিতে এই নেতৃত্বের শোচনীয় অভাব। জাপান আর ইতালীয় সরকারের নেতৃত্ব স্পষ্টতই জানে, বোঝে যে জনসম্পদের গুণগত মান বিদেশি বিনিয়োগ দিয়ে উন্নত হয় না। তারা বিলক্ষণ জানে, বোঝে নিজ দেশের শিক্ষা আর শিক্ষা প্রতিষ্ঠান, নিজ দেশের জল, মাটি, হাওয়ায় প্রভাবিত শিক্ষার গুণেই জাতির মানব সম্পদের গুণগত মান সমৃদ্ধ হয়। নকল করা, তোয়াজ করা, নিজেকে ছোট করে দেখার প্রশিক্ষণের ভেতর দিয়ে যে মানব সম্পদ গড়ে ওঠে তাই দিয়ে সস্তার মজুর তৈরি হয়, কিন্তু জাতি গঠন করা সম্ভব নয়। এই সত্যটা জাপান, ইতালির মতো দেশগুলি বহুদিন আগেই অনুভব করেছে। সেই উপলব্ধি আছে বলেই জাপান আর ইতালি সরকার জাতির মানব সম্পদের গুণগত মানের সুরক্ষায় কোমর বেঁধে নেমেছে। লক্ষ্য করবেন, চীন, রাশিয়া সমেত পশ্চিমের উন্নত সমৃদ্ধ দেশগুলির মধ্যে মতের বহু অমিল আছে, কিন্তু পুরোপুরি স্বদেশি স্কুলিংয়ের মাধ্যমে মানব সম্পদের গুণগত মান উন্নয়ন বিষয়ে সমৃদ্ধ দেশগুলির ভেতরে কোনো মতবিরোধ নেই। শুধু ইঙ্গো আমেরিকান দেশগুলির জোট কখনোই চায় না ভারত তথা দক্ষিণ এশিয়া অথবা আফ্রিকা একান্ত নিজস্ব শিক্ষার গুণে উন্নত দেশের মতো নিজেদের শিক্ষিত করে তাদের সমাজ সংসারকে সচ্ছল সমৃদ্ধ করে তুলুক। ভারত
অথবা দক্ষিণ এশিয়ার অনুন্নত দেশগুলির শাসক শ্রেণী ইঙ্গো আমেরিকান এঁটো চাটা শিক্ষার সপক্ষে আর স্বদেশী শিক্ষার বিপক্ষে হাজারো অজুহাত আবিষ্কার করেছে। রাজনৈতিক নেতৃত্বের এই মানসিকতা জগতে পিছিয়ে পড়া জাতিগুলোর অনুন্নতির অন্যতম প্রধান কারণ। ভুলেও মনে করবেন না এই ধার করা ইঙ্গো আমেরিকান ভাষা আর সংস্কৃতির এমন ব্যাপক ভারত দেশ জোড়া আধিপত্য এমনি এমনি ঘটছে। জেনে রাখুন, এর পেছনে অত্যন্ত সুপরিকল্পিত আর সুচিন্তিত ছক কাজ করে চলেছে। স্কুল আর স্কুলিং এর গুণেই সৃষ্টি হয় সমৃদ্ধ জাতি। লক্ষ্য করা যেতে পারে যে রাশিয়া আর বাংলাদেশ এই দুই দেশের মানব সম্পদের পরিমাণ 20 কোটির কাছাকাছি হলেও জগতে এই দুই দেশের প্রভাব সম্পূর্ণ আলাদা। তার কারণ কি? কারণ দুই দেশের মানব সম্পদের গুণগত মানের তফাৎ। এই তফাতের কারণটাই বা কি? অন্যতম কারণ বাংলাদেশের শিক্ষা আর প্রশিক্ষণের তফাৎ। বাংলাদেশ, ভারত তথা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলির শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা দেয়া হয় তা ইঙ্গো আমেরিকান সমাজের এঁটো চাটা শিক্ষা। রাশিয়া বা চীনের বা পশ্চিমের সমৃদ্ধ দেশগুলির শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা দেয়া হয় তা একান্তই তাদের নিজেদের জল, হাওয়া, মাটির থেকে উদ্ভূত শিক্ষা। রাশিয়া আর বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান আর প্রশিক্ষণের ফারাকের জন্যেই দুই দেশের মানব সম্পদের মধ্যে এত তফাৎ। আর মানব সম্পদের তফাতের গুণেই জগতে দুই দেশের প্রভাবে এত আকাশ পাতাল ফারাক। ভারত আর চীনের ফারাকটাও ঠিক একই কারণে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান আর প্রশিক্ষণের ওপরে জোর দিয়েই দুই দেশের আন্তর্জাতিক প্রভাবের ফারাকটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। কিন্তু আসলে এই ফারাকটা শুধু শিক্ষা প্রতিষ্ঠান এবং অথবা প্রশিক্ষণের ওপরই নির্ভর করে না। একটা জাতির সামাজিক অগ্রগতি, অর্থনৈতিক সমৃদ্ধি, জগতে তার প্রভাবে সবই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান আর প্রশিক্ষণ ছাড়াও বহুলাংশে নির্ভর করে দেশের রাজনৈতিক নেতৃত্বের গুণগত মানের ওপরে। বাংলাদেশ আর রাশিয়া, চীন আর ভারত এই দুই দেশগুলোর রাজনৈতিক নেতৃত্বের গুণগত মানের দিকে চোখ ফেরালে স্পষ্টতই বোঝা যাবে দুই দেশের আন্তর্জাতিক প্রভাবের মধ্যে কেন এত ফারাক। আমাদের প্রতিবেদন শুরু হয়েছিল জাপান আর ইটালি তাদের সংস্কৃতিকে সুরক্ষিত করার জন্য কতটা আগ্রহী সেই প্রসঙ্গ উল্লেখ করে। আমরা বোঝাবার চেষ্টা করেছি ভারত আর দক্ষিণ এশিয়ার দেশগুলির সংস্কৃতি, জীবনযাত্রার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ইঙ্গো আমেরিকান প্রচার আর প্রভাবে কতটা দুস্থ, রুগ্ন হয়ে উঠেছে, অথচ জাতির রাজনৈতিক অথবা সাংস্কৃতিক কর্তৃপক্ষ এই বিষয়ে কত উদাসীন, কত নির্বিকার। স্বাভাবিক কারণেই প্রশ্ন জাগে, জাতীয় সংস্কৃতি আর ঐতিহ্য রক্ষার তাগিদে জাপান আর ইতালির উদ্যম, তার পাশে ভারত এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর চরম নির্বিকার ভাব কি করে ব্যাখ্যা করা যায়? তার সদুত্তর নিয়ে জল্পনা কল্পনা করার আগে দক্ষিণ আফ্রিকার রাজনীতি সংক্রান্ত আর একটা প্রসঙ্গের উল্লেখ করছি, যার সাথে এতক্ষণ পর্যন্ত যা বলা হলো তার একটা নিবিড় যোগসূত্র রয়েছে আমাদের বিশ্বাস। জাপান আর ইতালি যাকে মনে করছে মানব সম্পদের উপরে ভারী চোট, ভারত আর দক্ষিণ এশিয়ার দেশগুলি সেই চোটকেই মনে করছে সমৃদ্ধির চাবিকাঠি। যে জাতির নেতৃত্বই মানসিক দিক থেকে অনুন্নত, সেই জাতির পক্ষে সমৃদ্ধির সঠিক পথ বেছে নেওয়া খুবই দুঃসাধ্য প্রচেষ্টা। ভারত আর দক্ষিণ এশিয়ার দেশগুলি এই ধাঁধায় পড়ে আটকে আছে। মিলটা সঠিক কোথায়? সবাই জানে দক্ষিণ এশিয়ার দেশগুলির সাথে আফ্রিকার রাজনৈতিক, অর্থনৈতিক আর সামাজিক দৈন্যের অনেক মিল আছে। সমাজের খেটে খাওয়া, বঞ্চিত, অবহেলিত মানুষ, জাতির যারা সব থেকে বড় সম্পদ, নকলি সমাজ ব্যবস্থার জাঁতা কল থেকে তাদের বাঁচাতে গেলে আগে জোট বেঁধে কাজ করতে হয়। জোট একবার বাঁধা হলে খেটে খাওয়া মানুষকে আর পেছন ফিরে তাকাতে হয় না। জগতের ইতিহাসে এটাই বহুবার দেখা গেছে। জাঁতা কলে যারা পিষে যাচ্ছে তারা উদ্ধার চায়,
উদ্ধার হলে জাঁতাকল চালক সম্প্রদায়ের সর্বনাশ। সুতরাং যেমন করে হোক জাঁতাকল চালু রাখতেই হবে। চালু দুভাবে রাখা যায়, এক জোর খাটিয়ে আর দুই ভুলিয়ে ভালিয়ে। আরেকটু বুঝিয়ে বলি, যারা কলে পিষছে তারা যদি আসল সত্যের খোঁজ পেয়ে নিজ স্বার্থ রক্ষার খাতিরে হঠাৎ বেঁকে বসে তাহলে জোর খাটাতে হয়। আজ পশ্চিম ইউরোপের দিকে দিকে যেটা দেখা যাচ্ছে, জাতা কল চালু রাখার আরেকটা উপায় ছেলে ভুলানো প্রচার করে মিথ্যাকে সত্যি আর সত্যিকে মিথ্যা খাড়া করে জাতা কলে যারা পিষছে তাদের বোঝানো এই জাতা কলে পিষে মরাটাই স্বর্গসুখ। এই জন্যেই তাদের নরদেহ ধারণ, এরই নাম গণতন্ত্র। জাঁতাকলে পিষে যাওয়াটার নামই ব্যক্তি স্বাধীনতা, এরই নাম মানবাধিকার। নিজ অধিকারের জন্য লড়াই করাটাই ফ্যাসিজম, কমিউনিজম, অ্যানার্কিজম। এই ছেলে ভুলানো প্রক্রিয়ায় সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্যি হিসেবে খাড়া করার পেশাটাকে বলা হয় সাংবাদিকতা। জাতা কলে যারা পিষে মরছে, পাছে তারা সত্যের খোঁজ পেয়ে যায় সেই আশঙ্কায় কাজিয়া লাগিয়ে তাদের অর্থাৎ সমাজের সবথেকে শক্তিশালী সম্প্রদায়কে নানাভাবে ভাগ করে কমজোরি করে রাখা জাঁতাকলের মালিকদের পক্ষে সবথেকে নিরাপদ পদক্ষেপ। বর্ণবিদ্বেষ জাঁতাকলের মালিকদের হাত শক্ত করে। কলে যারা পিষে মরছে তারা হয় কমজোরি। এই চির সত্যটা মনে রেখে আমরা দক্ষিণ আফ্রিকার দিকে একটু নজর ঘোরাই। ভারত আর দক্ষিণ এশীয় দেশগুলির বর্ণবিদ্বেষী সংস্কৃতি প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকায় জুলিয়াস মালেমা নামে জনৈক বিশেষ প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম উল্লেখ করা দরকার। ভারতীয়দের বর্ণবিদ্বেষী মানসিকতার জোরালো সমালোচনা করে যে বিবৃতি তিনি দিয়েছেন তার একটা নমুনা শোনা যাক। মালেমা মশাই বলছেন, দক্ষিণ আফ্রিকার ভারতীয় সম্প্রদায় কট্টর বর্ণবিদ্বেষী। যদিও তার মন্তব্যের বহু সমালোচনা হচ্ছে, তার মন্তব্যের সত্যতা মোটেই অস্বীকার করা যায় না। ভারতের ভারতীয়রাও যে বর্ণবিদ্বেষী সে বিষয়ে এই প্রতিবেদনের শুরুতেই আমরা বক্তব্য রেখেছি। ভারতে বিবাহযোগ্যা কালো মেয়েরাই বর্ণবিদ্বেষী মানসিকতার নির্মম শিকার। ভারতীয় টেলিভিশনের বিজ্ঞাপন, সিরিয়াল, ছায়াছবি, লোকের চিন্তা ভাবনা ব্যবহার লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায় ভারতীয় শহুরে জীবনে মিডিয়ার শ্রোতা আর দর্শক সম্প্রদায় 24 ঘন্টা ধরে অনবরত যেসব নীরব আর সরব গোপন নির্দেশের মুখোমুখি হচ্ছে তার একটা বড় অংশ সাধারণ মানুষকে তার নিজের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে প্ররোচিত করে চলেছে। সাদা চামড়ার প্রতি দুর্বলতা আর কালো চামড়ার প্রতি অবজ্ঞা পোষণ করার নির্দেশ তারই অন্যতম। দক্ষিণ এশিয়া আর আফ্রিকার দেশগুলিতে জুলিয়াস মালিমার মতো রাজনৈতিক নেতার বিশেষ প্রয়োজন আছে। কিন্তু কেন? ইংরেজিভাষী ভারতীয় শাসক শ্রেণীর সহজাত বর্ণবিদ্বেষের দিকে চোখে আঙুল দিয়ে তিনি সমালোচনা করবার সাহস দেখিয়েছেন। ইংরেজিভাষী ভারতীয় শাসক সম্প্রদায় জাতির শতকরা 5 থেকে 10 ভাগেরও কম। ভারতীয় শাসক শ্রেণী মেনে নিয়েছে ইঙ্গো আমেরিকান সংস্কৃতি তার জীবনযাত্রা সংক্রান্ত সবকিছুই উৎকৃষ্ট আর নিজস্ব সবকিছু নিকৃষ্ট বলেই বর্জনীয়। তাদের এই মানসিকতার প্রভাবে সমাজের গভীরে ঘুণ ধরে গেছে। কালো চামড়ার ভারতীয়, বিশেষত বিবাহযোগ্যা কালো মেয়েরা তার ভুক্তভোগী। এই অশালীনতা প্রতিকারের বদলে তাকে অস্বীকার করার মূকাভিনয় সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। শাসক শ্রেণীর এই দুস্থ মানসিকতা শুধু প্রশ্রয় নয়, জোরালো উৎসাহ আর সহযোগিতা পাচ্ছে ক্ষমতাশালী ইঙ্গো আমেরিকান সম্প্রদায় থেকে। পাবারই কথা, কারণ 150 কোটি মানুষের সমাজকে যদি ইঙ্গো আমেরিকান নেতৃত্ব বা প্রভুত্বের মোহে বশ করে রাখা যায় তাহলে সেই সমাজের মানব সম্পদ ছাড়াও তার জলজ, বনজ, খনিজ পদার্থ কবজা করতে সময় লাগে না। এই তো উপনিবেশের কৌশল। বলা বাহুল্য, আফ্রিকার সমাজও এই একই চিন্তাধারায় প্রভাবিত। ভারতে বর্ণবিদ্বেষী চিন্তাধারা যেমন ভারতীয়কে, তেমনি আফ্রিকানদের বর্ণবিদ্বেষী চিন্তাধারা আফ্রিকানদেরও কুড়ে কুড়ে খাচ্ছে। এই মানসিকতার পুরো ফায়দা লুটছে ইঙ্গো আমেরিকান সমাজ।
সুতরাং লড়াইটা হতে হবে বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে, শরিক সম্প্রদায়ের বিরুদ্ধে কখনোই নয়। এই সত্যি কথাটা জগতের খেটে খাওয়া মানুষকে বোঝাবার দায়িত্ব মালেমার মতো সাহসী জনপ্রিয় নেতা সম্প্রদায়ের। এই ছবিটা এক ইংরেজ আমলার। 1835 নাগাদ তিনি ভারত ঘুরে ব্রিটিশ সাম্রাজ্যকে চিরস্থায়ী করবার জন্য একটা প্রস্তাব জমা দিয়েছিলেন। তাতে বলা হয়েছিল ভারতে ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রচলন করা দরকার, যে শিক্ষা ব্যবস্থা স্থানীয়দের চেহারায় ভারতীয় হলেও চিন্তা ভাবনা আর আচার ব্যবহারে তারা পুরোপুরি ব্রিটিশ সমাজের গভীর ভক্ত এবং রক্ষকের ভূমিকা পালন করবে। যা দেখা যাচ্ছে, মেকলের 150 বছরের পুরনো শিক্ষা ব্যবস্থার প্রস্তাব এখন শুধু ভারতে নয়, দক্ষিণ এশিয়ার ছোট বড় দেশগুলোতেও বহাল তবিয়তে মোতায়েন রয়েছে। এই অঞ্চলের শাসক শ্রেণী মেকলের কল্পনাপ্রসূত চেহারায় ভারতীয় হলেও চিন্তা ভাবনা আর আচার ব্যবহারে ব্রিটিশ সাম্রাজ্যের গভীর ভক্ত আর রক্ষকের ভূমিকা পুরোপুরি পালন করে চলেছে। সুতরাং ঘুরে ফিরে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ভারত, দক্ষিণ এশিয়া আর আফ্রিকার খেটে খাওয়া সম্প্রদায় জাতা কলে যারা পিষছে, যারা জানে না ওরাই সমাজের সব থেকে বলশালী সম্প্রদায়, ওদের ভয়েই জাতাকলের মালিক সম্প্রদায় ভীত সন্ত্রস্ত। স্থিতাবস্থা বজায় রাখার জন্য এই সম্প্রদায়কে কমজোরি করে রাখা দরকার। বর্ণবিদ্বেষে তাস মেরে জাতির এক বর্গকে অন্যের পেছনে লেলিয়ে দিলে এই কাজ সহজেই হাসিল হয়। মেকলে সাহেবের ভূত সেই কাজেই নেমেছে মনে হয়। এখন দেখতে হবে ইঙ্গো আমেরিকান সম্প্রদায় মালেমার ভূমিকা কিভাবে দেখে। মালেমাকে যদি তারা তারিফ করে, তাহলে মেকলে সাহেবের ভূত আহ্লাদে আটখানা হবেন। যদি খড়গহস্ত হয়, তবে বুঝতে হবে মালেমা মহাশয় বর্ণবিদ্বেষের বিরুদ্ধে একটা ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছেন। সারা পৃথিবী যা শ্রদ্ধার সাথে অনির্দিষ্টকাল মনে রাখবেন।